প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডটি সামনের দিকে এগিয়ে নেবার আগে চলুন একটি 1 মিনিট 10-15 সেকেন্ডের ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিই। এটি গতকাল জাতীয় সংসদের, গতকাল ছিল 18ই জুন বৃহস্পতিবার। তো ক্লিপটি দেখে তারপর সামনের দিকে এগুচ্ছি। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। মাননীয় স্পিকার, এখানে কিন্তু আমরা নির্বাচনের আগেও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি, ঋণ খেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচনের পরেও আমি আমার প্রথম অধিবেশনের বক্তব্য এইখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদের দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে, বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপিদের ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কোন বিষয়ে কথা বলছি বা কি হচ্ছে আসলে। তো এই চমৎকার বাহাসটি গতকাল হয়েছে জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে, যেই জাতীয় সংসদকে সার্বভৌম বলা হয়। আর এই বাকবিতণ্ডা, বাহাস, যুক্তিতর্ক, বাদানুবাদ যাই বলি না কেন, এই বিষয়টি ঘটেছে বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপি দলীয় নেতা সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন আহমেদ এমপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে। আর গতকাল পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কথা বলছিলেন বাংলাদেশে ঋণ খেলাপিদের অবস্থা নিয়ে। সংসদে যারা আছেন সংসদ সদস্যদের যে ঋণ খেলাপি অবস্থা সেইটি নিয়ে কথা বলছিলেন। তো এরই কাউন্টার দেবার চেষ্টা করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো সালাউদ্দিন আহমেদ বাকপটু মানুষ, কথার মার পেছে অনেক কিছুই তিনি বলেন, বলতে পারেন, সবসময় তা করছেন, আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, নাহিদ ইসলাম দাবি করছিলেন যে যারা এই সংসদে 2/3 মেজরিটি নিয়ে এসেছে, 2/3 যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারাই জাতীয় সংসদে ঋণ খেলাপিদের নিয়ে এসেছে, তাই এই দায় তাদের নিতে হবে, আর সাধারণ মানুষ তাদেরকে ঋণ খেলাপি বলবে। সো এটি থেকে রেহাই পাবার কোনো সুযোগ নেই। তো এবং শুধু তাই না, তিনি বলেছেন যে এই মহান জাতীয় সংসদে, সার্বভৌম সংসদে যদি ঋণ খেলাপিদের নিয়ে কথা বলতে না পারি তাহলে কোথায় গিয়ে কথা বলতে পারবো? তাহলে সংসদের সার্বভৌমত্ব কোথায় থাকে? আর তিনি অতীতের কথা রেফার করে সেটিও বলেছেন যে প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেও তিনি এই বিষয়ে কথা বলেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও কিন্তু এটি নিয়ে কথা বলেছিলেন। তো সম্ভবত রুমিন ফারহানার আলোচনার প্রেক্ষাপটেই নাহিদ ইসলাম এমপি এই আলোচনা সামনে এগিয়ে নেবার চেষ্টা করছিলেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কাউন্টার করবার চেষ্টা করলেন। তিনি আইনের মার পেঁচে বলবার চেষ্টা করলেন এই সংসদে কেউ ঋণ খেলাপি নেই, ঋণগ্রস্ত থাকতে পারেন অনেকেই। তো এই প্রসঙ্গে একটি ছোট্ট বিষয় মনে পড়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা ইউরোপের বিভিন্ন দেশে, পশ্চিমী দুনিয়ায়, স্কুলে বাচ্চারা কোনো অপরাধ করলে, বাচ্চারা মিথ্যে বললে, বাচ্চাদের বলা হয় না যে ইউ আর টেলিং আ লাই অর ইউ আর লাইং, এই কথা তাদেরকে বলা হয় না। তাদেরকে বলা হয় ইউ আর নট টেলিং দ্য ট্রুথ, তুমি সত্য বলছো না, সত্য কথাটি বলো, যা সত্যি তাই বলো। কিন্তু বলা হয় না তুমি মিথ্যে বলছো। কিন্তু তাই বলে কি সেটি আসলে বদলে যায়? এটি ভাষার মারপেচ। তুমি সত্য বলছো না মানেই কিন্তু তুমি মিথ্যে বলছো। তো বিষয়টি অনেকটা এরকম। সালাউদ্দিন আহমেদ বলবার চেষ্টা করলেন ঋণগ্রস্ত থাকতে পারেন সংসদ সদস্যদের কেউ কেউ এই সংসদে, তবে তারা কেউ ঋণ খেলাপি নন। তিনি একজন লয়ারও, নিশ্চয়ই আপনাদের অনেকের জানা আছে। সো আইনের মারপেচে তিনি বলবার চেষ্টা করলেন গণপ্রতিনিধিত্ব আদেশ কিংবা আরপিও, যেটিকে আমরা বলি রিপ্রেজেন্টেশন অফ দ্য পাবলিক অর্ডার, সেই বিধি মোতাবেক কোনো ঋণ খেলাপি সংসদ সদস্য হতে পারেন না।
কোনো কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অতীতে বিভিন্ন ব্যাংক কিংবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মামলা থাকতে পারে ঋণ খেলাপি সংক্রান্ত, বাট সেই মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়ার পর এবং নির্বাচন কমিশন তাদেরকে উপযুক্ত মনে করবার পর তাদের নমিনেশন হয়েছে, চূড়ান্ত হয়েছে এবং তারা সংসদ সদস্য হয়েছেন। তাই এখন টেকনিক্যালি কিংবা লিগালি স্পিকিং কেউ আর ঋণ খেলাপি নন, তারা ঋণগ্রস্ত হতে পারেন। সো এই ব্যাখ্যা এবং এই ডিফেন্স নেবার চেষ্টা করেছেন সেই যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের বিভিন্ন দেশের স্কুলের শিক্ষকরা বাচ্চাদের সঙ্গে যেই গেমিকটি করে থাকেন যেই ভাষায়, ঠিক একই স্টাইলে সালাউদ্দিন আহমেদ এগোচ্ছিলেন। সো বেশ মজার ছিল বিষয়টি, প্রিয় দর্শক শ্রোতা। সো এখন কথা হলো বাস্তবতা কি, টিআইবি কি বলে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দুর্নীতি বিরোধী এই বিশ্ব সংস্থাটি কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে এই সংসদে কত পার্সেন্ট সংসদ সদস্য ঋণ খেলাপি ছিলেন। সেই সংখ্যা কিন্তু 60%। আচ্ছা, এখন কথা হলো, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ টেকনিক্যালি ঠিকই বলেছেন, এই মুহূর্তে তারা ঋণ খেলাপি নন, তারা ঋণগ্রস্ত। পার্থক্য কি আছে এই দুটোতে? এবং আমাদের তো এই আশঙ্কা থেকেই যাচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, যে এই সংসদ সদস্যরাই আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় থাকলে তারা ক্ষমতার প্রভাব বলয় ব্যবহার করে যাদের এখন 100 কোটি টাকা ঋণ আছে, তারা সেই ঋণকে 1000 কোটি টাকায় নিয়ে যাবেন না? কিছু ব্যাংকে তারা আবার খোকলা করবেন না? তারা তো আগে করেছেন। বিএনপি কি ধোয়া তুলসী পাতা ছিল? বিএনপির সরকার আগে আমরা দেখেছি। তখন কি এই দেশে ঋণ খেলাপি তৈরি হয়নি? হয়েছে। তখন কি ব্যাংকরাপ্ট হয়নি লোকেরা? হয়েছে। তখন কি ব্যবসা করবার নামে ব্যাংকের টাকা বিদেশে পাচার করা হয়নি? হয়েছে। সব কিছু হয়েছে। আওয়ামী আমলে যতগুলো অপরাধ হয়েছে, যা কিছু আমরা চিন্তা করতে পারি, এই সবগুলো অপরাধ কম বেশি বিএনপি আমলে হয়েছে। তবে বিএনপি সরকারগুলো সেই অপরাধগুলো করেছে খুচরা, অ্যাট রিটেল রেট, আর আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা সেই অপরাধগুলো করেছে পাইকারি হারে কিংবা হোলসেল রেটে। পার্থক্য এইটুকুই, এর বেশি কোনো পার্থক্য নেই। তো আমরা খুচরা অপরাধ সহ্য করতে পেরেছিলাম, আমরা পাইকারি অপরাধ, আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে পাইকারি অপরাধটি আমরা সহ্য করতে পারিনি, তাই হাসিনাকে তাড়িয়েছি আমরা। তো এখন কথা হলো, এই সংসদ সদস্যরা, সালাউদ্দিন আহমেদ বললেন যেটি মানহানিকর। মান তো তার হানি হয় যার মান আছে। প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই ঋণ খেলাপিদের মান কবে ছিল? এরা তো দুর্বৃত্ত, এক একজন তস্কর। এরা জেনে বুঝে ব্যাংকের টাকা নিয়ে দেয়নি, বছরের পর বছর টাকা কুড়িয়েছে, সেই টাকা শত শত কোটি টাকায় রূপান্তরিত হয়েছে সুদে আসলে মিলে। সেই টাকা তারা দেয়নি, ইচ্ছে করে দেয়নি। বিষয়টি কি এরকম যে তারা ব্যবসা করতে গিয়ে আহা বেচারা সবাই মার খেয়ে গিয়েছেন, লস হয়েছে ব্যবসায়, সেই জন্য তারা টাকা দিতে পারেননি? অ্যাবসলিউটলি নট। এই দেশের মানুষ সেটি জানে। তারা টাকা পাচার করেছেন বিদেশে, প্রত্যেকে বিদেশে টাকা পাচার করেছেন, যারাই শত শত কোটি টাকার ব্যাংক খেলাপি যাদের আছে। হ্যাঁ, কিছু এখন প্রমাণ হবে, কিছু প্রমাণ হবে না, করা যাবে না আইনত, কিন্তু এটি নিরেট সত্যি কথা, তারা ব্যাংকে টাকা পাচার করেছে। তো এখন এতে কোনো সন্দেহ নেই। তাই ওই ইজ্জতালিদের কথা আমাদের বলে লাভ নেই। ইজ্জতালি তাকেই বলা হয় যার ইজ্জত আছে, মানহানি তার হয় যার মান আছে। কার মানহানি হবে বলে আপনি আশঙ্কা করছেন? এই দেশের মানুষ তাদের খুব শ্রদ্ধার চোখে দেখেন। হ্যাঁ, আপনার দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আপনারা বলতে পারেন আমরা 51% ভোটে জিতে এখানে এসেছি, এগুলো সব ঠিক আছে। বাংলাদেশে 18-20 কোটি মানুষের মধ্যে 51% ভোট আপনারা পেয়েছেন, তাহলে আরও অনেক ভোট আপনারা পাননি। কোটি কোটি লোক আপনাদের ভোট দেয়নি। কেন দেয়নি? কারণ তারা আপনাদের এই পরিস্থিতি জানতেন, তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, আপনাদের ভোট দেয়নি। আপনাদের নেতাকর্মীরা আপনাদের ভোট দিয়েছে, ঠিক আছে, তারা হালুয়া রুটির ভাগ পাবে, তৃণমূলে পাবে না অনেকেই, যারা নেতৃস্থানীয় আছেন তারা পাবেন। সো তারা ভোট দিয়ে আপনাদের জিতিয়ে এনেছেন, এটি তো স্বাভাবিক, এতে অবাক হওয়ার কী আছে? এটি তো গণতন্ত্রের প্র্যাকটিস। পছন্দ না হলেও প্রার্থীকে জেতাতে হয়, ভোট দিতে হয়, দেয়া যায়, এবং ভোট পেলে তিনি নির্বাচিত হয়ে আসেন। গণতন্ত্রের ফলগুলোর মধ্যে এটি তো একটি। তো যাই হোক, তারপরে গণতন্ত্র মানতেই হবে। তো সেই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা মেজরিটি নিয়ে এসেছেন, কিন্তু ঋণ খেলাপিদের এইভাবে আপনি কথার মার পেছে রক্ষা করতে পারবেন না। এইসব করলে তারা উৎসাহিত হন, তারা আর এই ঋণ শোধ করবার কোনো চেষ্টা নেবেন না। এটি না করে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সততা যদি নিজের মধ্যে থাকে, সৎ সাহস থাকে, সংসদে দাঁড়িয়ে বলুন যে আমার দলের যারা যারা ঋণ খেলাপি ছিলেন, আইনের মার পেছে আপনারা ঋণ খেলাপি অবস্থা থেকে ঋণগ্রস্ত অবস্থায় গিয়ে স্ট্যাটাস পরিবর্তন করে বিশেষ সুযোগে নমিনেশন পেয়ে এখন সংসদে এমপি হয়েছেন, ভালো কথা, এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু এখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর ওয়াস্তে ঋণগুলো দেওয়ার ব্যবস্থা করুন। কিভাবে দেবেন? রোড ম্যাপ দিন, সাহস থাকলে এই কথা বলুন। আমি এই আহ্বান প্রধানমন্ত্রীকেও জানাবো, আপনার দলের ঋণগ্রস্ত সংসদ সদস্যদের বলুন, যাদের সকল ঋণগ্রস্ত বলছেন আপনারা, যারা আসলে ঋণ খেলাপি, তাদের বলুন ঋণগুলো শোধ করবার জন্য আমরা দেখতে চাই, একটি রোড ম্যাপ ঘোষণা করতে বলুন।
কবে, কিভাবে, কত বছরের মধ্যে এই ঋণ তারা শোধ করবে? আছে আপনাদের সেই সৎসাহস? থাকলে আমাদের দেখান, আমরা দেখতে চাই। এটি না করে, আসল কাজ যেটি করণীয় যা সেটি না করে সংসদে কথার ফুলঝুরিতে বাক্যের শব্দের মার পেঁচে আইনি কুটচালে আমাদের বোঝাবার চেষ্টা করবেন না। কারণ এই দেশের মানুষ এখন অনেক অনেক সচেতন, আপনারা ভাবতেই পারবেন না। আপনারা ঘুমোচ্ছেন যদি মনে করেন যে আপনারা কথার মার পেঁচে সব কিছু উড়িয়ে দিতে পারবেন। হবে না, এটি হবার নয়। আগে হয়েছে, এখন আর হয় না। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের মানুষকে অনেক অনেক বেশি অ্যাওয়্যার করেছে। হ্যাঁ, জুলাই অভ্যুত্থান বিশাল বড় অর্জন আমাদের এনে দিতে পারেনি, কারণ আমাদের বিপ্লব অসমাপ্ত রয়ে গেছে। কেন বলছি বিপ্লব অসমাপ্ত রয়ে গেছে? বিপ্লব যদি সমাপ্তই হতো, ঋণ খেলাপিরা কখনোই সংসদে যেতে পারতো না, এবং 60% তাদের সংসদ সদস্যদের এই লজ্জা আমাদের জাতি হিসেবে বহন করতে হতো না। কিন্তু এখন হচ্ছে, তার মানে বিপ্লব পুরোপুরি সফল হয়নি। তারপরেও যতটুকু অর্জন আছে জুলাই অভ্যুত্থানের, জুলাই আন্দোলনের, সেই অর্জনগুলোর মধ্যে এটি তো একটি, দেশের মানুষকে পলিটিক্যালি অ্যাওয়্যার করেছে। এখন একজন চা বিক্রেতা, চায়ের দোকানের সাধারণ ক্রেতা, তারাও রাজনীতি নিয়ে কথা বলতে পারেন, তারাও বুঝেন, সংসদীয় কথা নিয়ে আলোচনা করেন, সব পর্যায়ে আলোচনা হয়। তাই আমাদের অন্ধকারে অনেক রেখেছেন আপনারা এতদিন, বছরের পর বছর, আর রাখা যাবে না। রাজনীতিবিদদের এখন সচেতন হতে হবে। জনগণ আর বোকা নেই, জনগণ ধরে ফেলবে বিষয়টি। হাসিনার সব ফাঁক ফোকর জনগণই ধরে ফেলেছিল, জনগণই তাদেরকে বহিষ্কার করেছে, বের করে দিয়েছে এই দেশ থেকে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা, গোষ্ঠী সহ। তারা মসজিদের ইমামকে সহ নিয়ে গেছে, বাইতুল মাকারের মসজিদের ইমাম, হাসিনা রিক্রুট। তো এমন ঘটনা পৃথিবীতে আগে কখনো ঘটেনি। সো আমরা এমন আর নজিরবিহীন ঘটনা ভবিষ্যতে ঘটুক আমরা দেখতে চাই না, আমরা শুনতে চাই না। এগুলো আমাদের জন্য সম্মানের না। কিন্তু আপনারা যেভাবে চলছেন, কথার মার পেঁচে আমাদের বোকা বানাবার চেষ্টা করছেন, লিগাল ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, এইসব করলে কোনো লাভ হবে না। যা সত্যি তাই সত্যি। যে ঋণ খেলাপি সেই ঋণ খেলাপি, আপনি যেই ভাষায় তাকে বলুন না কেন। যে সত্য কথা বলছে না সে মিথ্যেই বলছে, এটি বাস্তবতা। তো এই বিষয়টি যত তাড়াতাড়ি আপনাদের বোধোদয়ের মধ্যে আসবে, আপনারা বুঝতে পারবেন, ততই আমাদের জন্য মঙ্গল হবে। আর সংসদে এগুলো বলে কোনো লাভ হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এই মানহানিকর বক্তব্যের অংশ বিশেষ এক্সপান্স করবার কথা বলেছেন, কার্য বিবরণী থেকে বাদ দেবার কথা বলেছেন। তো ডেপুটি স্পিকার ছিলেন তখন কায়সার কামাল, ব্যারিস্টার কায়সার কামাল, গতকাল বিকেলের অধিবেশনে। তো তার সভাপতিত্বে সংসদীয় কার্যাবলী চলছিল। তো তিনি বলেছেন বিষয়টি দেখবেন। তো আমার মনে হয় না তিনি এমন একটি আনওয়াইজ কাজ করবেন। আপনি ঋণ খেলাপিকে ঋণ খেলাপি বলবেন, এখানে এক্সপান্স করবার আছে কি? এটা ফালতু আলাপ। এই ফালতু আলাপ দয়া করে করবেন না, দয়া করে বন্ধ করুন এসব, যথেষ্ট হয়েছে। যেখানে দরকার সেখানে ডিফেন্ড করুন দলকে, এমপিদের। যেখানে দরকার নেই সেখানে ডিফেন্ড করবেন না। অপ্রয়োজনীয় আলাপ এগুলো, ফালতু বাহাস, এতে রাষ্ট্রের কিংবা দেশের কোনো উপকার হয় না। এটি সত্যি কথা। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।